দেখতেছেন এইভাবে বিনা উস্কানিতে কিভাবে হামলা করে মানুষের উপর, কিছুই বুঝলাম না। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে জাস্ট ভাষণ বাজাইছি, আমরা কারোর উপর হামলা করি না, কোনো উস্কানি দিই না, এমনকি বক্তব্য দেয় না, জাস্ট ভাষণটা বাজাইছি। বিশেষ একটা ভাষণ বাজানো, তো ভাষণ বাজাইতে পারে সেটা অন্য, কিন্তু থানার সামনে এসে বাজাবে। এই যে থানার সামনে এসে যেটা মব করা বা মব করার চেষ্টা করা, এখানে একেবারে যে তারাবি নামাজ পড়তেছে, আমরা তারাবি নামাজ পড়তেছি, এখানে মাইক বাজানো, এখানে বিশেষ একটা ভাষণ বাজানো, তো ভাষণ বাজাইতে পারে সেটা অন্য, কিন্তু থানার সামনে এসে বাজাবে। পুলিশ কল করছি, পুলিশের সামনে বলে সালা আগুন লাগে, আমাকে সরকার তেল দিবে, আমি পাবলিকে তেল দেবো। সরকারি যদি তেল আমাকে আজকে না দেয় তা আমি পাবলিককে কিভাবে বুঝাবো? নিরাপত্তা না দিলে আমরা তেল উঠাবোই না, তালা মেরা সব চলে ছেড়ে ইসলাম গ্রহণ, পরে আত্মগোপন, পুলিশের খোঁজে উদ্ধার কলেজ ছাত্রী। চাঁদপুর সরকারি কলেজের এক অনার্স পড়ুয়া ছাত্রীর ধর্মান্তর নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন ওই ছাত্রী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানানোর পরে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। জানা যায় ওই ছাত্রীর আগের নাম বৈশাখী রানী পাল। ইসলাম গ্রহণের আমি জান্নাতুল ফেরদৌস, পূর্ব নাম বৈশাখী রানী পাল, গণিত বিভাগ ৪র্থ বর্ষে চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত আছি। ইসলামের প্রতি আমার ভালো লাগা থেকে ইসলাম নিয়ে আমার ঘাটাঘাটি করা, আমার মনে হয়েছে যে আমার বিষয়টা জানা উচিত যে আসলে আমি যে ধর্মে আছি সেটা সঠিক কিনা। তারপর আমি ঘাটাঘাটি শুরু করি, আর আল কোরআন নিজে আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব জামাত ইসলাম 203টা সিট পায় জয়লাভ করছে, সেই বিজয় কেনা হয়েছে। 53টা সিট না 203টা সিট পাইছে জামাত ইসলাম বাংলাদেশে, সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা অন্যায় করছে ওরা। এখন মনে করেন আমি তো গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করছি, কারণ গাড়িটা যখন ভাষা আন্দোলন চালু করছে ওখানে অনেক সাংবাদিক জড়িত হয়ে গেছে, মানে ওই গাড়ির আশেপাশে আমি পরে আর চাপতে পারি না যে গাড়িটা বাইর করে নিয়ে যাবো। আর গাড়িটা যখন আমি বাইর করার চেষ্টা করছি তখন ওই ম্যাডাম মনে করেন বসেছিলেন, ম্যাডামটা সহ ধাক্কা দিয়ে নিয়ে গেছে। গাড়িটা তো আমার খুব দরকার, কারণ আমি তো গরিব মানুষ, আমার তো মনে হয় গাড়িটা না হলে আমি সংসার চালিয়ে পারবো না। শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। বেগম খালেদা জিয়া এই মাঠের আপসীন নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীন সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনা ফিরবে না কেন? ওনার বাংলাদেশে উনি অবশ্যই ফিরবে এবং সম্মানের সাথে ফিরবে, সর্বোচ্চ সম্মানের জায়গায় বসবে, সর্বোচ্চ সম্মান নিয়ে উনি এই দেশে আসবে। আমার চাচি, আমার ফুটফুটে আব্বাস একটা বাচ্চা, ছেলেটার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার না হয় জীবন শেষ। চাচিরও বিচার চাই, আমার হাজবেন্ড সোহাগেরও বিচার চাই। আমার চাচি চাচার ডিভোর্স না দিয়ে আমার স্বামীর সাথে সংসার করে, স্বামীর সাথে সংসার করে বিবাহ করে তারা এখন, আর আমার সন্তান আর আমি এখন প্রত্যাহার মনে করেন সাগরে ভাসতে আছি। আমি এর কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। যে আমার যদি কিছু হয় বা আমার উপরে যদি মব ক্রিয়েট হয় তাহলে এর জন্য দায়ী থাকবে জামাত শিবির। এখন এমনও হতে পারে যে কোনো জায়গায় ভাগ বাটোয়ারা নিয়ে অন্য কেউ ঠেঙানি দিয়েছে, এই দায় দায়িত্ব জামাত শিবিরের উপরে। লেখালেখি করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি যে এই সৈকত চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী, তাকে অনতিবিলম্বে যাতে হল থেকে বের করে দেওয়া হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু সেটি না করে তাকে মাসের পর মাস হলে রাখা হয়েছে। একটা নির্দিষ্ট গোষ্ঠী তাকে নির্বাচনে ব্যবহার করার স্বার্থে তাকে হলে স্পেস দিয়েছে। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। হাসিনার আমলে ব্যবসায়ীদের একটা প্রতিনিধি সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতিতে সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি শেখ হাসিনাকে আজীবনের জন্য ক্ষমতায় রেখে দেবার জন্য তার মনটা উসখুস করে, উশিবিশি করে, এরকম আর কি আনচান করে সেই ব্যক্তির প্রতিষ্ঠানের মুখপাত্র কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন সেখানে 2 দিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসকে সম্বোধন করতে গিয়ে বারবার অবৈধ ইউনূস সরকার, অবৈধ সরকার এই বলে তারা নিউজ প্রকাশ করেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। অনেক নিউজ এরকম আছে, 2-1টা আমি দিয়ে দিচ্ছি। এখন প্রফেসর ইউনূসকে অবৈধ সরকার বললে কার কি লাভ, এটা একটু বোঝা দরকার না?
এটা একটু বোঝা দরকার। চিন্তা করুন তো, প্রফেসর ইউনূসের সরকার যদি অবৈধ হয়, তার মানে বৈধ কে? শেখ হাসিনা। তারা এটি ইনিয়ে বিনিয়ে এইটা বলার চেষ্টা করছে এবং এই ধৃষ্টতা তারা দেখাচ্ছে যে শেখ হাসিনা এখনো স্টিল নাও, নির্বাচন হবার পরেও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এখন যদি কেউ শেখ হাসিনাকে এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করে, তাহলে তার কাছে অবশ্যই তার দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস দায়িত্ব পালন করলো তিনি অবৈধ। ছাত্র জনতা যে শেখ হাসিনাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে ওটা অবৈধ। এরপরে এই অবৈধ সরকারের আমলে ইউনূস সরকার যা যা করেছে সবকিছু অবৈধ হয়ে যায়। তাহলে ইউনূস সরকার অনেক কাজ করেছে, তার ভিতরে মোটা দাগে কি করেছে? সংবিধান সংস্কার কমিশন গঠন করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, ওটা অবৈধ। তারপরে গণভোট করেছে, ওটা অবৈধ। সবচেয়ে বড় অবৈধ হচ্ছে একটা নির্বাচন তারা করেছে, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছে। তাহলে এই নির্বাচন কি বৈধ? কোনো মতো অবস্থায় না। এই নির্বাচন অবৈধ, সরকার যা করবে সব অবৈধ। তাহলে তারা আজ ইউনূস সরকারকে অবৈধ বলে অভিহিত করেছে, দুদিন পরে সুযোগ খুঁজছে। এরা এত বড় সুযোগ সন্ধানী, সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই এই বর্তমান বিএনপি সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ ঘোষণা করে দেবে, লিখে ফেলবে। লিখে রাখেন আপনারা, এটা সুযোগ পেলেই করবে। পরিবেশ যদি বিন্দু পরিমাণ অনুকূলে আসে তারা এটা লিখে ফেলবে। এখন বিএনপির ভাইরা, আপনারা কি এই জিনিসটা চিন্তা করতে পারছেন? কোন জায়গায় তারা হাত দিয়েছে এবং কি পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে? তারা শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এর অন্যতম কারণ হচ্ছে এই পত্রিকাগুলো, এর ফান্ডিংটা কোথা থেকে আসে? এদের ফান্ডিং এর অন্য একটা উৎস আছে, সেইখান থেকে ফান্ডিংটা হয়ে থাকে এবং সেখান থেকে যে ডক্ট্রিনটা দেওয়া হয় ওই অনুযায়ী তারা হেডিংটা করে, শিরোনামটা করে। এবং মজার ব্যাপার হচ্ছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এইগুলো নিউজ করে, হেডিং করে কোথা থেকে জানেন? আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যে হেডিংটা করা হয় ওইখান থেকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দেয়। এটাও দেখাই দিচ্ছি আমি। তাহলে বিএনপির জন্য কত বড় বিপদ সামনে অপেক্ষা করছে আপনারা কি বুঝতে পারছেন? এই পত্রিকাগুলোর জন্য আমরা বিএনপির মহাসচিবকে কত মায়া কান্না করতে দেখেছি, কত মায়া কান্না তারা করেছে। আর এই যে যারা আজ ইউনূসকে অবৈধ বলছে, এদের আর বলার কিছু নাই, শুধু মোটা দাগে একটা কথাই বলবো, এরা তো পা চাটা। এই চাটার দলগুলো ইউনূস সরকারের আমলে যে কি স্বাধীনতা ভোগ করেছে, যদি মানুষ হতো তাহলে এটি তারা স্বীকার করত। আমরা সংবাদপত্রের এবং মত প্রকাশের স্বাধীনতা বলতে যতটুকু বুঝেছি এই ইউনূস সরকারের এই 18 মাসেই কিন্তু বুঝেছি, অথচ তারা এইভাবে ফোনা তুলে আছে। যাই হোক, এখন বিএনপি কি করবে বিএনপির ব্যাপার, বিএনপি এটাকে কিভাবে ডিল করবে সেটা তারা করুক। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে আরেকজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, তাকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, ইনি নতুন করে আরেকটা বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি বলেছেন আমার উপরে যদি মব হয় তাহলে এর জন্য জামাত শিবির দায়ী থাকবে। তার মানে বুঝতে পারছেন, এখানেও কিন্তু আর একটা চাল, একটা চক্রান্ত তিনি রেখে গেলেন, একটা ষড়যন্ত্র তিনি রেখে গেলেন, যে তাকে অন্য কেউ কিছু করলেও জামাত শিবিরকে, এদের জন্মটাই হয়েছে জামাত শিবিরকে বিরোধিতা করার জন্য, জামাত শিবিরকে বিপদে ফেলানোর জন্য, জামাত শিবিরকে ক্ষতি করার জন্য। এদের চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান, এমনকি ঘুমের ভিতরে এরা জামাত শিবিরকে ক্ষতি করার চেষ্টায় রত থাকে। যার কারণে আরেকটা পথ কিন্তু করে গেল যে আমার যদি কিছু হয় বা আমার উপরে যদি মব ক্রিয়েট হয় তাহলে এর জন্য দায়ী থাকবে জামাত শিবির। এখন এমনও হতে পারে যে কোনো জায়গায় ভাগ বাটোয়ারা নিয়ে অন্য কেউ ঠেঙানি দিয়েছে, এই দায়িত্ব জামাত শিবিরের উপরে। মূলত আমরা যে উগ্রপন্থার কথা বলি, উগ্রপন্থা বলতে আমরা যতটুকু বুঝি, এরা এই বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করে, এই বামেরা, এই রেজওয়ানাদের মতো, এরাই হচ্ছে সবচেয়ে বড় উগ্রবাদ। কত বড় উগ্রবাদ হলে আপনি চিন্তা করুন, যে ভিন্ন মতের কাউকে তারা সহ্যই করতে পারে না। আরে ভাই, জামাত ইসলাম হাজার খারাপ, তাদের দোষের কোনো অভাব নাই, কিন্তু জামাত ইসলাম তার ভিন্ন মতের লোককে এইভাবে কোনোদিন ক্ষমতা থেকে ছিটকে ফেলে দিয়েছে, লাথি মেরে ফেলে দিয়েছে, কিন্তু এরা সেই কাজটি করেছে। কত বড় উগ্র, এবার চিন্তা করুন। তার মতের সাথে মেলে নাই বলে, তার মতের ভিন্ন মত বলে তাকে ক্ষমতায় আসতে দেয়া হলো না, রেজাল্ট উল্টিয়ে দেয়া হলো, 168কে 68তে রূপান্তরিত করা হলো, আবার সেটি মুখ ফসকে বলেও ফেললো। এই হচ্ছে এদের চরিত্র। যাই হোক, এবার সেই ললিপপের ঘটনায় চলেন যাই। গণভোট যে বাস্তবায়ন করার কথা বলেছিল, এটি তো বিএনপি মানছে না, এখান থেকে সরে এসেছে। তারা গণভোটও মানবে না, সংবিধান সংস্কার পরিষদের ওটাও মানবে না, ওটা তারা শপথও নেয় নেই।
তার মানে তারা এটা যে মানবে না শপথ না নেওয়ার ভিতরেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন হঠাৎ করে জামাত ইসলামকে অর্থাৎ বিরোধী দলকে তারা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দেবার ঘোষণা দিয়েছে, অফার করেছে যে আপনাদের দল থেকে একজনকে মনোনয়ন করুন, তাকে আমরা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করতে চাই। এখন স্বাভাবিকভাবে এটা তো আপনাদের কাছে খুব আনন্দদায়ক মনে হতে পারে, যারে জামাত ইসলামকে একটা ডেপুটি স্পিকারের পদ অফার করেছে বিএনপি, কত মহান, তাদের রাজনীতি তো তাহলে অনেক ভালো রাজনীতি, জামাত ইসলাম তাহলে এটি গ্রহণ করছে না কেন? এইখানেই রাজনীতিটা লুকিয়ে আছে, এইটুকুই আপনাদেরকে বুঝতে হবে। এখানে অনেকটা আমরা বলি না যে গরু মেরে জুতা দান, এইটা হচ্ছে সেই গরু মেরে জুতা দানের মতো। খুলে বলি একটু চলুন। সংবিধান সংস্কার পরিষদের যে কাঠামো এবং সংবিধান যে সংস্কার করতে হবে, এই সংস্কারের ভিতরেই কিন্তু একটা জায়গায় বলা হয়েছে যে কয়েকটা শর্তের উপরে গণভোট হয়েছে, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে 2 জন স্পিকার থাকবে জাতীয় সংসদে, একজন প্রধান স্পিকার আর একজন হচ্ছে ডেপুটি স্পিকার। এই ডেপুটি স্পিকার পদটা থাকবে অবশ্যই বিরোধী দল থেকে। এটি কোথায় বলা হয়েছে? ওই গণভোটে বলা হয়েছে। তাহলে বিএনপি দেখেন গণভোট নাকচ করে দিয়েছে, গণভোট তারা মানবে না। গণভোট না মেনে তারা কি করছে, ওই গণভোটের ভিতরে আন্ডারে যে একটা সামান্য একটা অপশন যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে, এইটাকে তারা সামনে নিয়ে আসছে যে ঠিক আছে এইটুকু মানলে তো আর অসুবিধা নেই তাদের। এইটা তারা অফার করেছে জামাতকে যে বিরোধী দল থেকে আপনাদের থেকে একজন ডেপুটি স্পিকারের নাম দেন। এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জামাত যদি এই ললিপপটা গ্রহণ করে, যদি চুষতে শুরু করে, ডেপুটি স্পিকারের পদটা যদি নিয়ে নেয়, তাহলে তারা এই যে গণভোটের পক্ষে যে আন্দোলনে নামার চেষ্টা করছে বা ঘোষণা দিয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদের জন্য যে শপথ গ্রহণ করছে, এটি তো মাঠে মারা যাবে, এটি আর হবে না। তাদের এই পরিকল্পনায় একেবারে সাইড হেলে দেওয়ার সামিল এটা। তখন বিএনপি প্রচার করবে যে তোমরা তো ডেপুটি স্পিকার নিয়ে নিয়েছো, তাহলে তোমরা আবার আন্দোলন করো কেন, তোমাদের আন্দোলনের কি দরকার, দিয়ে তো দিলাম। অর্থাৎ জামাত ইসলাম বা বিরোধী দল 11 দলীয় জোট যাতে এই সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটের পক্ষে মাঠে রাজনীতি না করতে পারে, এইখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, ওইটাকে ভুলিয়ে দেবার জন্য তারা ওইখান থেকে ছোট্ট একটি বিষয়ে বের করে এনে তাদেরকে অফার করেছে যে মেনেই তো নিলাম, আমরা তো ডেপুটি স্পিকার দিয়ে দিলাম মানে তো মেনে নিলাম। কিন্তু এইটা তো শুধু অনলি একটা ক্লোজ মাত্র, আরো তো সাথে অসংখ্য বিষয়গুলো আছে, 18টা বিষয় সেখানে আছে, সেগুলো তারা মানবে না। আসলে যদি গণভোটের যে কার্যকারিতা ওটা যদি বাস্তবায়ন হয়, তাহলে ওটা তো বিরোধী দলের অধিকার, ওটা তো দান না, ওটা বিরোধী দলের অধিকার। তাহলে বিএনপি এখন অনেকটা দয়া পরবশ হয়ে যে তোমাদের এটা দান করছি, নাও তোমরা নাও, অনেকটা জমিদারি ঠিক রেখে বিরোধী দলের হাতে দানের একটা পেয়ালা তুলে দেওয়া যে নাও এটুকুই তোমরা সুস্থ থাকো, আর আমাদের জমিদারি আমাদের একেবারে অটুট থাকুক, এই অবস্থা। এখন জামাত ইসলাম এই ললিপপ চুষবে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।